নমস্কার, স্যাটারডে সাসপেন্সে আপনাকে স্বাগত। আজ স্যাটারডে সাসপেন্সে শুনবেন মনোজ কুমার সরকারের লেখা গল্প বিস্কুট। সমীর আমার ছোটবেলার বন্ধু। বলতে গেলে আমার স্কুল শুরুর প্রথম দিন থেকেই আমরা একে অপরকে বেশ ভালো করে চিনতে পারি। খুব মনে আছে, ওর মা আমাদের দুজনের মাথায় মাথায় ঠুকে দিয়ে হেসে বলেছিলেন, এই যে মানিক চোর, তোমরা আজ থেকে বন্ধু। খুব মন দিয়ে পড়াশোনা করবে, দুষ্টুমি মারামারি একদম নয়। সেদিন ভয় মেশানো সম্মতিসূচক মাথা নেড়েছিলাম, কিন্তু একবারও বুঝিনি স্কুল শুধু শিক্ষাদানই করে না, সেই সঙ্গে অন্তরঙ্গ বন্ধুও দেয়। অন্তরের অঙ্গ কি জিনিস তা আমি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি আমরা ছিলাম অভিন্ন হৃদয় বান্ধব, যাকে বলে হরিহরাত্মা। কাহিনীর ভূমিকায় সমীরকে টানছি কেন তা এখন বলবো না, সেটা যথাসময় প্রকাশ্য। যাই হোক, এবার গল্পটা বলি। যদিও এটা আমার জীবনে ঘটা কোনো ঘটনা নয়, গল্প বলছি এই জন্যে যে এ কাহিনী শুনেছি লোকের মুখে। সমীরের বাড়ি আমাদের গ্রামেই, পূর্ব বর্ধমান জেলার রঘুনাথপুর। খুব ছোট, কিন্তু বেশ বর্ধিষ্ণু গ্রাম হিসেবে রঘুনাথপুরের বেশ নাম ডাক ছিল। আমাদের বাড়ি থেকে ঢিলছড়া দূরত্বেই গঙ্গা। সমীরদের বাড়ি ছিল পশ্চিম পাড়ায়, ওটা মণ্ডলপাড়া, আর আমাদেরটা রায়পাড়া। পাশাপাশি দুটো পাড়া, সুতরাং যাওয়া আসা নিমন্ত্রণ প্রায় লেগেই থাকত। ঠিক মনে নেই, তবে কোনো একবার শীতের মাঝামাঝি বোধহয় সমীরের দিদির বিয়েতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে হয়তো ওর মেজ জ্যাঠা মশাইয়ের সাথে আমার আলাপ হয়েছিল। ভারী গপ্পবাজ রসিক মানুষটি, নাম শিবনাথ বাবু। সমীরের সব জানতা ছোট বোন সঙ্গীতা মিষ্টি ছেলে মানুষই হেসে আমার খুব কাছে সরে এসে কানে কানে বলল, উনি আমাদের মেজো জেঠুমণি, বাঁকুড়া রানীবাঁধ থেকে এসেছেন। সত্যি কথা বলতে কি, আমি গায়ে পড়া মেয়ে একদম পছন্দ করি না। তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিয়ে বললাম, তাতে কি হয়েছে? ও আমার আরো কাছে আরো অন্তরঙ্গ হয়ে বসে বলল, জানেন তো সুরেন্দা। তারপর আরো প্রশ্রয়ের সুরে কত কি বকবক করতে শুরু করে দিল। তার সব যে আমি খুব মন দিয়ে শুনেছি তা বলতে পারি না, তবে একটা কথা শুনে আনন্দে মন নেচে উঠল। হঠাৎ শুনি ও বলছে, জানেন তো সুরেন্দা, জেঠুমণি না খুব ভালো ভালো ভূতের গল্প বলতে পারেন। আমি একটু অবাক হলাম না ওর কথায়। সমীরের বোন সঙ্গীতার যা বয়স, তাতে এ কথা ওর মুখে বেশ মানায়। ও হলো যাকে বলে যৌবনের টাটকা ফোটা ফুল। আন্দাজ 17-18 হবে। ওদের মতো মেয়েদের অবাক করতে বেশ ভালোই লাগে। মনে হয় মৃদু হাওয়ায় দুলে ওঠা পদ্ম, আবার কখনো মনে হয় থেমে যাওয়া নদীর জল চমকে উঠে আবার গতিশীল হয়েছে বুঝি। এবার আমি ওকে অবাক করে একটু ওর দিকে সরে এসে বেশ জোরেই বললাম, কি বলছ? ভূতের গল্প? ভূত বলে আবার কিছু হয়? তারপর ইচ্ছে করেই ওর দিকে ব্যঙ্গের হাসি ছুড়ে দিয়ে বলে উঠলাম, তোমাদের ভাষায় ভূত মানেই তো চন্দ্রবিন্দু, তাই না? যত সব বোগাস ব্যাপার, আমি ওসব বিশ্বাস করি না। নাকি সুরে কথা বলে ভূত, ওদের নাক নেই, তাই নাকের কি ব্যবহার তা ভূত জানে না, বুঝলে? তাই যেখানে সেখানে অকারণেই নাকের প্রয়োগ করে বসে। বেশ বুঝলাম, একটু কড়া সুরেই আমি কথাগুলো বলে ফেলেছি। দেখলাম সমীরের ছোট কাকা
দিনু কাকু আমার দিকে কটমট করে চেয়ে আছেন। তিনি অকস্মাৎ একটু হালকা মেজাজেই আমার কথার প্রতিবাদ করলেন, বললেন, দেখো বাবা, তুমি লেখাপড়া জানা ছেলে, যা তুমি দেখোনি তার অস্তিত্ব নেই। এমন বহু ঘটনা আছে যার সম্বন্ধে বিন্দু বিসর্গ ধারণাও তোমার নেই। আচ্ছা, তুমি তো আন্টার্কটিকা দেখোনি, সে স্থান নেই, তাতে কি প্রমাণ হয়? তোমরা জোর করে আমাদের মিথ্যুক প্রমাণ করতে চাও কি? উনি আরও কিছু বলতেন হয়তো, অন্তত ওনার মুখ দেখে আমার তো তাই মনে হলো। আমি সাবধানে তর্কটা এড়িয়ে যাবার চেষ্টা করছি, এমন সময় সমীরের জ্যাঠামণি জলদ গম্ভীর স্বরে আমার উদ্দেশ্যে বললেন, বিশ্বাস করো না বলছো? আমি নির্দ্বিধায় মাথা নেড়ে মুচকি হাসলাম। তিনি তখন আরও গম্ভীর হয়ে বললেন, আচ্ছা বেশ, তোমার হাসি বলছে তুমি ভূতে বা অন্য কোনো প্রকার অলৌকিক শক্তিতে বিশ্বাসী নও। আমি আবারও না সূচক মাথা নাড়ালাম। আমি এটা বেশ বুঝতে পারছিলাম আজ অদৃষ্টে ভূতের গল্প আছে। সত্যি বলতে কি, ও বিষয়ে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। আমি মনে করি, বলা ভালো বিশ্বাসও করি, শুধু গল্পের বই ভূত নামক আজগবি বাসিন্দাদের বাঁচিয়ে রেখেছে। আর কিছু গল্পবাজ বিষয়ী মানুষ ভূতের গল্পকে নিজেদের বৈঠকখানার সম্পত্তি বানিয়ে বর্ষার সন্ধ্যায় কিংবা শীতের রাতে মোসাহেব নিয়ে গল্পে মাতেন। তবে শুনতে নিতান্তই গাঁজাখুরি হলেও ভূতের গল্প আসর গরম করতে ওস্তাদ। আরও অবাক হই যখন দেখি মেয়েরা ভূতের ভয় পেলেও ভূতের গল্পের সবচেয়ে বেশি উৎসাহ তাদেরই। মনে মনে এসব ভাবছি, এমন সময় সমীরের বাবা নিখিল কাকু বিষণ্ণ মুখে বললেন, ও দাদা, সুরেনের অবিশ্বাস কাটাতে তুমি যদি একটা ঘটনা বলো। এই কথাবার্তার মাঝখানে ওদের বাড়ির চাকর রাখহরি আমাদের সবার জন্য গরম গরম কফি আর পকোড়া নিয়ে এলো। মেয়েদের মধ্যে প্রায় সবাই একসাথে গল্পের জন্য শিবনাথবাবুকে অনুরোধ জানাতে আরম্ভ করেছেন। শেষমেশ শিবনাথবাবু অর্থাৎ আমাদের মেজ জ্যাঠামশাই কথা শুরু করলেন, বললেন, হ্যাঁ, তো অবিশ্বাসের ভিড়ে আমার গল্প ধোপে টিকবে না, এ কথা জেনেও আমি গল্প বলতে রাজি হলুম। তবে গল্প শুরু করার আগে আমি একটি অনুরোধ রাখছি। বলেই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, বাবা সুরেন, গল্প চলাকালীন তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। আমার এ কথা তুমি অবিশ্বাস করবে তা আমি জানি। তোমার বয়সে আমিও ঘোর অবিশ্বাসী আর কঠোর নাস্তিক ছিলাম। তবে ঠিক কিভাবে আমি অলৌকিক শক্তিতে বিশ্বাসী হয়ে পড়লাম সে আর এক ঘটনা, পরে কখনো সময় সুযোগ হলে বলা যাবে। তারপর মেয়েদের দিকে তাকিয়ে স্মিত হেসে বললেন, এখানে ভূতের গল্প বলে আমি অকারণ কাউকে ভয় দেখাতে চাইছি না। সুতরাং যাদের ভয় বেশি এ গল্প তাদের জন্য একেবারেই নয়। ভিড়ের মধ্যে একটা গুনগুন শুরু হলো। তারপর একজন প্রৌঢ়া স্ত্রীলোক সবার হয়ে কলকণ্ঠে জানালেন, না, আমরা ভয় পাবো না দাদা, আপনি শুরু করতে পারেন। এরপর শিবনাথবাবু গল্প শুরু করলেন। আচ্ছা বেশ, শুনুন তাহলে। আমি তখন পুরুলিয়ার একটা প্রত্যন্ত গ্রামের একটা স্কুলে চাকরি করি। ঝালদা লাইনের ছোট একটা স্টেশনে নেমে যেতে হয়। আজ এই এতদিন পর সেই স্টেশনের নাম আমার আর মনে নেই। আমার বয়স হয়েছে, তাই সব সময় স্থান, কাল, পাত্রর কথা মনে থাকে না। তাছাড়া আমি বলছি বহু পুরনো একটা ঘটনা। সালটা 1978। খুব মনে পড়ে, সে বছর ভয়ঙ্কর বন্যা হয়েছিল। যাই হোক, ঘটনাটা বলি।
সে গ্রামের নাম আজ আমার মনে নেই, তবে এটুকু আমার বেশ মনে আছে, সে গ্রামের অধিকাংশ মানুষই আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের, কিন্তু তারা আবার খ্রিস্টান ধর্মে আস্থাশীল। ছোট থেকে বড় সবার গলায় ঝুলছে পবিত্র ক্রুশ চিহ্ন। ওরা খুব মিষ্টি করে বলতো, এটো যিশু ভগবান বটে বাবু, আমাদের দেবতা। তাদের নামগুলোও বেশ অদ্ভুত, যেমন ধরুন মাইকেল শম্ভু হাসদা, জর্জ সাইমেন হেমরম, ডার্টি ফুলমণি টুডু, এই ধরনের। গ্রামের দক্ষিণে একটা বেশ পুরনো গির্জা, আর সেটাকে ডান হাতে রেখে কিছুটা গেলেই শাল, মহুয়া, কেন্দুর ঘন বন, সেখানেই কবরখানা। আমি কাজের ফাঁকেই সুযোগ পেলেই সেখানে চলে যেতুম। বেশ ভালোই কাটত সময়টা। কখনো মনে হতো এখানে যারা ঘুমিয়ে আছেন তারা কত সুখী, শাল পিয়ালের পাহারায় কতই না নিশ্চিন্ত। এমন জায়গায় মরতে পারলেও সুখ। বেশ কাটছিল দিনগুলো। আমি স্কুলে ইতিহাস পড়াতাম, আর কখনো কখনো হেডমাস্টার জোসেফ কালীনাথ বাবু, তার পুরো নাম এখন মনে পড়ছে না, তিনি আমায় ডেকে বলতেন, শিবনাথ বাবু, আপনি একটু ছেলে মেয়েদেরকে বাংলা কবিতা শেখান। ইতিহাস পড়ালেও আপনি যে একজন কবি তা আমি জানতে পেরেছি। বোধহয় ভদ্রলোক আমার কবরখানায় গিয়ে চোখ বুজে বসে থাকতে দেখে আমায় কবি ঠাউরেছেন। আমি কোনোদিনই কবিতা লিখিনি, তবু প্রধান শিক্ষকের অনুরোধ এড়াতে পারলাম না কিছুতেই। তাই আমার ঝুলিতে থাকা কবি মাইকেল মধুসূদন দত্তের কবিতা আত্মবিলাপ পড়াতে শুরু করব ভেবেছিলাম, কিন্তু তা আর হলো না। তার আগেই সেই ঘটনাটা ঘটে গেল। স্কুলে আমরা গরিব ছেলে মেয়েদেরকে হালকা টিফিন দিতাম। হালকা খাবার যেমন ধরুন এই মুড়ি চানাচুর, কেক পাউরুটি, কিংবা ইংল্যান্ড বিস্কুট, এই সব। আমার কাকাতো ভাই মিঠুন বলল, কাকা, সেটা আবার কেমন বিস্কুট? ইংল্যান্ড থেকে আনা হতো বুঝি? নিশ্চয়ই ফাটাফাটি খেতে। এখানে কোথাও খোঁজ করলে পাওয়া যাবে না? ও হয়তো আরও কিছু বলতো, তার আগেই ওর দিদি এক ধমক দিয়ে বলল, তোর শুধু খাই খাই আর খাই, এই তো কফি আর পকোড়া খেলি। জেঠু, আপনি গল্পটা বলুন তো। আচ্ছা বেশ, তারপর বলছি, শোনো তবে। হেড স্যার আমায় একদিন অফিসে ডেকে পাঠালেন। আমি যেতেই বললেন, শিবনাথ বাবু, আমাদের এখানে আপনি নতুন এসেছেন, আপনাকে দুটো কথা না বলে পারছি না। আপনি কোনো খবর রাখেন ছেলে মেয়েদের ব্যাপারে? জানেন কি তাদের টিফিন রোজ চুরি হয়ে যাচ্ছে? আমি এইসব বিষয় কিছু বিন্দু বিসর্গও জানতাম না, তাই ভারী অবাক হলাম। বললাম, সে কি, কে করছে এসব? কে আবার? আমাদের বেয়ারা বাঞ্ছারাম। কালীনাথবাবু বললেন, ওকেই টিফিন দিতে বলেছিলাম, আর দেখুন বেটা কেমন ধড়িবাজ। সে যাই হোক, আমি চাই আপনি এখন থেকে টিফিনের তদারক করুন। আমি একটু দোটানায় পড়ে গেলাম। জানেন তো, সুনাম অর্জন করা খুব কঠিন, কিন্তু বদনাম খুবই লভ্য। আর তাছাড়া বিদেশে আমায় কেউ চেনে না, কি করব ভাবছি। এমন সময় তিনি নিজেই আমার সমস্যার সমাধান করে দিয়ে বললেন, আপনার ভয়ের কোনো কারণ নেই, বাঞ্ছাই টিফিন দেবে। আপনি শুধু আড়াল থেকে নজর রাখবেন। এই ধরুন কতজন আজ টিফিন পেল, কি খাবার দেওয়া হলো, এই সব। কি খুব শক্ত কাজ? আমি একটু লজ্জিত হয়ে বললাম, হ্যাঁ একদমই না স্যার, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। কালীনাথবাবু খুশি হয়ে বললেন, তাহলে কাজ শুরু করে দিন কাল থেকেই।
আমার কাজ তেমন কিছুই কঠিন নয়। রোজ ক্লাসের ফাঁকে টিফিনের সমস্ত খরচাপাতি একটা লাল খাতায় লিখে রাখি, আর কিছু সন্দেহ হলেই কালীনাথ বাবুকে জানাই। বেশ চলছিল। হঠাৎ বর্ষা এসে পড়ায় আমরা পড়লাম মহা বিপদে। স্টোর রুম অর্থাৎ যেখানে টিফিন থাকে তার ছাদ বয়সের ভারে হঠাৎ একদিন ধসে পড়ল। প্রধান শিক্ষকের জরুরি তলব পেয়ে তার কাছে গেলাম। আলোচনা করে স্থির হলো যতদিন ছাদ ঠিক না হয় ততদিন আমি যে ভাড়া বাড়িতে থাকি সেটা স্কুলের কাছে হওয়ায় সেখানেই টিফিনগুলো থাকবে। অসহায় ছাত্রছাত্রীরা খুব গরিব পরিবার থেকে এসেছে। বর্ষার দিনগুলোতে তাই স্কুলে না এলেও তারা যেন টিফিন নিতে আসে সেই বন্দোবস্ত করা হলো। ৭৮ সালের ভয়ঙ্কর বৃষ্টির কথা হয়তো আপনারা জানেন, না শুনে থাকলে পরিবারের কারো থেকে শুনে নেবেন। সে যাই হোক, এই বন্দোবস্ত কিছুকাল নির্বিবাদে চলার পর আসল ব্যাপার শুরু হলো। নাম না জানা জ্বরে আক্রান্ত হয়ে লোক মরতে শুরু করলো। প্রায় ৫০ কিলোমিটার দূরে সরকারি হসপিটাল, তাছাড়া গ্রামের ডাক্তার তো দূরের কথা, নেই একটা ওষুধের দোকান। তার উপরে দুদিনের জ্বরে স্থানীয় চার্চের ফাদার লিন্ডন অকস্মাৎ মারা গেলেন। এইবার আমরা নড়ে চড়ে বসলাম। মহামারী কি ভয়ঙ্কর বস্তু বই পড়ে তার ধারণা পাওয়া এক কথায় অসম্ভব। বাস্তবে তা গল্পে বর্ণনা করা যায় না, তবুও চেষ্টা করছি পরিস্থিতি কেমন ছিল তা বোঝাতে। মরা পোড়ানোর লোক পাওয়া যায় না। হাতে গোনা কয়েকজন শহরে পালাতেই বাকিরা পড়ল দোটানায়। আমার বাড়িওয়ালা বললেন, তু এই চাকরি ছেড়ে দে বাবু, ঘর চলে যা। কিন্তু আমার তখন কম বয়স, কোনো কিছুকেই ভয় পায় না। বাড়িওয়ালাকে বেশ জোর দিয়েই বললাম, আমি কোথাও যাব না, থাকবো তোমাদের সাথে। রয়ে গেলাম সেখানে দাঁতে দাঁত চেপে। কিন্তু শেষ রক্ষা হলো না। আমার বাড়িওয়ালাও একদিন মারা গেলেন। বুঝলাম নিয়তি আমাকে টেনে এনেছে এই মৃত্যুপুরীতে। এবার বোধ হয় আমার ডাক আসতে চলেছে, কিন্তু আমি নয়। এবার মারা গেলেন আমাদের স্কুলের স্টাফ বাঞ্ছা, আর তারপরেই মারা গেলেন কালীনাথ বাবু, আমাদের স্কুলের প্রধান শিক্ষক। সেদিন একটু গ্রাম ঘুরতে গিয়ে দেখা হলো কানুরাম সরেনের সাথে। ও আমায় দেখেও যেন দেখতে পেল না মনে হলো। আমি ওকে ডাকলাম বেশ কয়েকবার, কিন্তু ও সাড়া দিল না। ভাবলাম এসব গেঁয়ো লোক ভদ্রতা জানে না। আরও কিছুটা পথ হেঁটে গিয়ে নদীর ধারে এসে যে দৃশ্য চোখে পড়ল তা কি বলবো আপনাদের। ভাবলে আজও আমি চমকিত হই। দেখলাম একটা বুড়ির মৃতদেহ পড়ে আছে। একটা দেহ বলছি বটে, কিন্তু সে দেহের অর্ধেকটা যেন কিসে ছিঁড়ে খেয়েছে। বুকের নিচ থেকে আর কিছুই প্রায় অবশিষ্ট নেই। মরা পচা গন্ধে সেখানে টেকা দায়। তার উপর মাছের ভনভনানিতে জায়গাটার কাছে যাওয়া সম্ভব নয়। দেহ এতটাই পচে গেছে যে তা থেকে হলুদ রস গড়িয়ে পড়ছে। দেখলাম লাল পিঁপড়ে কালো পিঁপড়ে গিজগিজ করছে। এসব দেখে অন্নপ্রাশনের ভাত যেন গলা দিয়ে উঠে এলো। সম্ভবত বনো কুকুর শিয়াল কিংবা হায়নার কীর্তি। হায়না, যাকে বাংলায় গোবাঘা বলে, ও অঞ্চলে তার খুব উৎপাত। ওদের মতো দাঁতের জোর খুব কম জানোয়ারেরই আছে। তাছাড়া পচা গলা দেহ খেয়ে হজম করতে হায়নার জুড়ি নেই। আপনারা শুনলে অবাক হবেন, হায়নার একটা শক্তিশালী কামড়ের জোর ১৩০০ পাউন্ড। সে থাক। তারপর আমি বাড়ি ফিরে এলাম। পথে বলবার মতো তেমন কিছুই ঘটল না। বাড়ি ফিরে আমি তো অবাক। আমার বাড়িওয়ালার মেয়ে তুলি কাঁদছে।
বাড়ির সামনে জনাপাচেক লোক চিন্তিত মুখে দাঁড়িয়েছিল। ওদের মধ্যে কানুরাম সুরেনকে চিনতে পারলাম। ওর দিকে তাকিয়ে বললাম, আবার কারোর সেই জ্বর এলো নাকি? আমাকে আরো অবাক করে ও হাউমাউ করে কেঁদে বলল, আরে বাবু, আমাদের টুলির ছেলেটা মারা গেল। এইটুকুন একটা ছেলে চলে গেল রে। সে আরও কত কি বলছিল, তা আমার শহরে মোটা মাথায় ঢুকছিল না। আমি তখন ভাবছি, এ কি, বাড়িতে পরপর দুজন মারা গেল, এবার কি তবে আমার পালা? কেমন এক ধরনের ভয় এবার আমার সাহসের ভিত নাড়িয়ে দিল। একবার ভাবলাম সব ছেড়ে ঘরের ছেলে ঘরে ফিরে যায়, কিন্তু যাব কিভাবে? ভয়াবহ বন্যায় কুটিল ফাঁদে আটকা পড়েছি যে। ট্রেন, বাস সবই প্রায় বন্ধ। স্থানীয় সংবাদে বলছে ট্রেন লাইনের বেশ কিছু জায়গায় ফাটল দেখা দেওয়ায় ট্রেন চলাচল বন্ধ আছে। বাসে যাব তারও উপায় নেই। খবরে বলছে জাতীয় সড়ক জলের তলায়। ইস, তখন যদি বুড়ো বাড়িওয়ালার কথা শুনতাম। নিজের গোয়ার্তুমিতে নিজের উপরেই রাগ হলো। আজ আমার এই পরিণতির জন্য যে আমি দায়ী, সেটা ভেবেই কত যে গালাগালি দিলাম, সেটাতেও স্বাদ মিটল না। কি আর হবে মৃত্যু ছাড়া? নিজের গ্রামে না মরে বিদেশে মরব, এই যা কষ্ট। মনকে সান্ত্বনা দিলাম এই বলেই আমি এখানে একা নেই, ওরা সবাই আছে আমার সাথে। তাছাড়া ওদের কাছে যে অকৃত্রিম ভালোবাসা পেয়েছি, ওদের বিপদের দিনে ওদের আপনজন মাস্টারবাবু ওদেরকে ফেলে পালাবে না। আমি এত নির্লজ্জ স্বার্থপরের মতো কাজ কিছুতেই করতে পারবো না। এবার কিন্তু মনে বেশ জোর পেলাম। তুলির ছেলেকে দাহ করতে আমিও গেলাম ওদের সাথে। আমরা মোট 7 লোক। দ্বারকেশ্বর নদীর তীরে শ্মশান। যখন সেখানে আমরা পৌঁছেছিলাম তখন সন্ধে হয়। 12-13 বছরের ছোট্ট ছেলে বুধন, মুখে মায়া বসানো। প্রায় টিফিনের সময় লাইনের সামনের সারিতে ওকে দেখতাম। আমাকে দেখলেই বলতো, ও মাস্টার বাবু, আমাকে আর 2টি বিস্কুট দে না কেনে। হেসে বলতাম, আচ্ছা দেব, আগে টিফিন দেওয়া হোক, তারপর আসবি কেমন? ছেলেটি কাঁদো কাঁদো মুখ করে বলতো, সত্যি দিবি তো? ও মাস্টার বাবু, বল না কেনে, আমি তোকে জল এনে দিব, দে না 2টি বিস্কুট। ধমক দিয়ে বলতাম, বলেছি তো পরে দেব, এখন যাও, বিরক্ত করো না। সেই বাচ্চা ছেলের মৃত শরীর আমরা বয়ে এনেছি এটা ভেবেই দুটো চোখ জলে ভরে গেল। তবে বাইরে তা প্রকাশ করলাম না। সবার অলক্ষ্যে 2 ফোঁটা জল মুছে নিলাম। মোড়ল গোছের সিধুরাম মান্ডি বলল, ছোট ছেলা, আহা গো, কি সুন্দর চাঁদের মতো মুখটো, ইকে পুরা বকলায়। ভুল কেনে মাস্টার মশাই, কি করি? আমার মনে হলো অবশ্য চোখের ভুলও হতে পারে। লোকটার চোখে জল। বাবুলাল মাঝি বয়সে প্রবীণ। আমি কিছু না বলে তার দিকে তাকিয়ে রইলাম। তার হাতের পিকাটা বাতাসে নিভে গিয়েছিল। সে সেটা ধরিয়ে ভরাট গম্ভীর স্বরে বলল, আমি বলি কি, তোরা ছেলেটোর দেহটো মাটিতে পুঁতে দে। ছোট ছিলা, ওটাতে কোনো দোষ নাই। তাছাড়া আমরা সাঁওতাল বটে, খ্রিস্টান নয়। দেখলাম এ ওর মুখের দিকে চাইছে। আমার ধারণা ভুল। এই গ্রামে শুধুই যে খ্রিস্টানরা বাস করে তা নয়, বেশ কিছু আদিবাসী সাঁওতাল মানুষও আছেন। আমার বাড়িওয়ালা সেই শ্রেণীরই একজন। যাই হোক,
শেষ পর্যন্ত ছেলেটার দেহ মাটিতে পুঁতে ফেলা হলো। ইতিমধ্যে আকাশ কখন যে কালো মেঘে ঢেকে গেছে আমরা তা টেরই পাইনি। আশারাম হাসদা শক্তিমান লোক। মাটি খোঁড়ার কাজটা সে এক প্রকার জেচেই নিয়েছিল। একাই এক মানুষ গর্ত খোঁড়ার পর সে একটু জিরিয়ে নিচ্ছিল। এমন সময় সে অকস্মাৎ চিৎকার করে বলল, জলদি হাত চালাও সবাই, মনিলয় ঝড় উঠবে, জলদি করো সবাই। মাস্টার বাবু আপনিও হাত লাগান বটে। তার মুখের কথা শেষ হতেও পারল না। হঠাৎ এক মিশমিশে কালো মেঘ এসে এই পৃথিবীর সমস্ত আলোটুকু যেন এক নিমেষেই নিভিয়ে দিল তার ভীষণ ফুৎকারে। আশারাম হাসদা তার হাতের পিকাটা ছুঁড়ে দিয়ে হাঁচড় পাঁচড় করে কোনো রকমে গর্ত থেকে উঠে এসে হাঁপাতে লাগলো। একটু সামলে সে বলল, এসব খারাপ লক্ষণ গো, আরো জলদি হাত চালিয়ে ছেলেটাকে গোর দিয়ে সবাই ঘরকে চলো। কিন্তু বিধি বাম। একটা শোঁ শোঁ শব্দের সঙ্গে এলো ঝড়। তারপর আমাদের দিকে তাকিয়ে স্মিত হেসে বললেন, এ আপনাদের জ্যৈষ্ঠের আম কোড়ানো মামুলি কালবৈশাখী ঝড় নয়, এ হলো আদিম পৃথিবীর পাথুরে মরুভূমির বুনো দামাল ঝড়। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, এখানে এই গ্রাম বাংলায় বসে তা কল্পনা করাও অসম্ভব। ঘরের এক কোণ থেকে কে যেন অধীর আগ্রহে প্রশ্ন করল, তারপর কি হলো জেঠামশাই? তিনি বললেন, বলছি, ব্যস্ত হবেন না। এতক্ষণ কথা বলে আমার গলা শুকিয়ে গেছে, একটু চা পেলে মন্দ হতো না। সমীর ব্যস্ত হয়ে বলল, অবশ্যই, কিন্তু আমি না ফেরা পর্যন্ত গল্প শুরু করবেন না। কিছুক্ষণের মধ্যেই সমীর কাগজের কাপে চা নিয়ে ফিরে এলো। চায়ে একটা চুমুক দিয়ে জেঠু এক ধরনের তৃপ্তিসূচক শব্দ করে আবার তার গল্প শুরু করলেন। শুধু ঝড় নয়, সেই সঙ্গে ঝেঁপে মুষলধারে বৃষ্টি নামলো। কোনো রকমে দেহটা মাটি চাপা দিয়ে সবাই ছুটলাম ঊর্ধ্বশ্বাসে। আমরা কোথায় চলেছি কিছুই বোঝা যায় না। নিকষ কালো অন্ধকারে বড় বড় বৃষ্টির ফোঁটা চড়াত শব্দে গায়ে এসে পড়ে। ভালো করে তাকানোই দুষ্কর, তবুও পিতৃদত্ত প্রাণটা বাঁচাতে দিশাহীন ছুট। কতবার যে হোঁচট খেয়ে পড়ে গেলাম তার হিসাব নেই। মাঝে মাঝে চিৎকার করে সঙ্গীতের নাম ধরে ডাকি, কিন্তু বৃথা চেষ্টা। এই ভয়ানক ঝড় বৃষ্টির শব্দে নিজের চিৎকারের শব্দ নিজের কাছেই অস্পষ্ট হয়ে ধরা দিতে চায় না। কিছু চিন্তা করার ক্ষমতা লোপ পেয়েছে। কতক্ষণ পর ঠিক মনে নেই, একটা ভাঙা বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। কেন জানি মনে হলো জায়গাটা আমার চেনা। হয়তো আমি এর আগেও কয়েকবার সেখানে এসেছি, কিন্তু এটা ঠিক কোন জায়গা তা সেই মুহূর্তে ঠিক মনে করতে পারলাম না। হঠাৎ দেখি আমার সঙ্গীরাও এদিকেই ছুটে আসছে। আমি ওদের নাম ধরে চিৎকার করে ডাকলাম। ওরা এতক্ষণ পর আমার ডাক শুনতে পেল। তার কারণ সচক্ষে ওদের দেখতে না পেলেও স্পষ্টতই আমিও ওদের ডাক শুনতে পেলাম। ওই তো ওরা আমায় ডাকছে। গলা শুনে বুঝলাম বাবুলাল আর কানুরামের গলা বটে। সাড়া দিলাম, বললাম, এখানে এসো তোমরা। ওরা থমকে দাঁড়িয়ে কি যেন চিন্তা করছে মনে হলো। আমি এবার ভাঙা বারান্দা থেকে লাফ দিয়ে ওদের গলার স্বর লক্ষ্য করে ছুটলাম। বিদ্যুৎ চমকালে এবার ওরাও আমাকে দেখতে পেল, আমিও দেখলাম ওদের। আমরা প্রত্যেকেই বৃষ্টিতে ভিজে একসা হয়েছিলাম। এইবার ঠান্ডা হাওয়ায় কাঁপুনি ধরল, কিন্তু অবাক হওয়ার তখন সবে শুরু। দেখলাম ওদের মধ্যে আশারাম নেই। প্রশ্ন করলাম, আচ্ছা আশারামকে দেখছি না কেন? সেও তো ছিল আমাদের সাথে, তাই না? সে কোথায়? এতগুলো প্রশ্ন করলাম বটে, তবে বাবুলালের দল তেমন কিছু বলতে পারল না। কানুরাম একটু সামলে নিয়ে ভয় মিশ্রিত স্বরে বলল,
সেটা তো বলতে লাইরবো মাস্টার বাবু, তবে মনে লয় ঝড় জলে কোথাও আছে। ঝড় থামলে এখানে আসবে ঠিক। তারপর কি ভেবে বলল, একটু পরে আমরা আশাকে খুঁজে আনব। প্রশ্ন করলাম, কানু, আমরা এখন কোথায় আছি বলতে পারো? সে বলে, এই তো সেই খ্রিস্টানদের কবরখানাটো আছে। এইবার আমিও চিনলাম। মনে পড়ল কবরখানার পাশে একটা ভাঙা বাড়ি ছিল। লোকে বলতো ডাক্তারবাবুর বাড়ি। শুনেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জনৈক খ্রিস্টান ডাক্তার থাকতেন সেই বাড়িতে। কোনো এক বর্ষার রাতে তাকে কারা যেন খুন করেছিল। তারপর থেকেই ওটা হানা বাড়ি হিসেবেই পরিচিত। আমাদের স্কুলের দারোয়ান ছেদিলাল নাকি একদিন ডাক্তারের ভূতকে দেখেছে ওই বাড়ি থেকে বেরোতে। এ কথা সে আমায় বহুবার বলেছে। আমি তার কথাই তেমন পাত্তা দিতাম না, কিন্তু আজ সে কথা মনে করে অকারণেই গাটা ছমছম করে উঠল। ওদের বললাম, চলো বারান্দায় গিয়ে দাঁড়াই। এভাবে বৃষ্টিতে ভেজার কোনো মানেই হয় না। সবে বারান্দায় উঠতে যাব, এমন সময় দেখি কে যেন সেখানে দাঁড়িয়ে আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে। বললাম, কে? কেউ সাড়া দিল না। ভাবলাম মনের ভুল। আজ সারাদিন আমাদের উপর দিয়ে যা ধকল যাচ্ছে, এ হয়তো তারই ফল। যাই হোক, সেই ভাঙাচোরা ইটের স্তূপে ঘণ্টাখানিক দাঁড়িয়ে থাকার পর অবশেষে বৃষ্টি থামল। সবাই তখন বাড়ি ফিরলাম। ফেরার পথে সবাই আশারামের নাম ধরে ডাকাডাকি করলাম। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজিও চলল, কিন্তু কোনো লাভ হলো না। শরীর জোড়া ক্লান্তি নিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম জানতেই পারলাম না। সকালে বাবুলালের ডাকে ঘুম ভাঙল। খবরটা সেই দিল। শুনলাম আশারাম কাল বাড়ি না ফেরায় আজ ভোরবেলা ওরা সবাই তাকে খুঁজতে গিয়েছিল। দ্বারকেশ্বর নদীর তীরে ওরা আশারামের মৃতদেহ খুঁজে পায়। ঘাড় মোটকে কে বা কারা যেন তাকে খুন করেছে। গেলাম দেখতে। এখানে এসে এত মৃতদেহ দেখেছি যে আর কিছু মনেই হয় না। কিন্তু বিধাতা যে আমার সঙ্গে শেষ খেলা এখনও খেলেননি তা যদি বুঝতাম। এবার আমার এলো ভীষণ জ্বর। কিছু জানার না দিয়ে হঠাৎ প্রচণ্ড জ্বর। আমার কাছে কিছু সাধারণ ওষুধ ছিল। একটু ঘেঁটে তার মধ্যে এক পাতা প্যারাসিটামল খুঁজে পেলাম। এমনিতেই আমার ঘরটা বেশ ছোট, তার ওপর সেখানে ঠেসে ভর্তি রয়েছে স্কুলের টিফিন। বেশ বড় কয়েক পেটি ইংল্যান্ড বিস্কুট আর ব্রিটানিয়া বিস্কুট। স্কুল বন্ধ হওয়ার পর থেকে আর কেউ আসেনি টিফিন নিতে, একমাত্র বুধন ছাড়া। তার একটা কারণ অবশ্য এটা যে আমি তাদের বাড়িতে দুটো ঘর নিয়ে ভাড়াই থাকি, কিন্তু সে আজ নেই। এটা ভেবেই আজ মনটা খুব খারাপ হয়ে গেল। মনে মনে বললাম, ওরে বুধন, আয় বাবা, এই সব বিস্কুট সব টিফিন তোর, যত খুশি মন ভরে খা। এদিকে আমার শরীর ক্রমেই আরও দুর্বল হয়ে পড়ল। বাড়িওয়ালার মেয়ে তুলি আমার মাথায় জলপট্টি দেয়, সেই আমার খাবার ব্যবস্থা করে। শুধু তাই নয়, সারা রাত ধরে জেগে অক্লান্তভাবে সে আমার সেবা করে। আমার মা এখানে থাকলে এর চেয়ে বেশি করতে পারতো না। এমনই একদিন সেই ঘটনাটা ঘটল। সেদিন আমার খুব জ্বর। সেদিন সন্ধে থেকেই আকাশ কালো মেঘে ঢাকা ছিল। আমি কল্পনাপ্রবণ নই, তবুও কেন জানি না মনে হলো আজ অশুভ কিছু ঘটলেও ঘটতে পারে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে। তুলি আমার খাবার তৈরি করছে বাড়ির আর এক প্রান্তে। খাবার বলতে রুটি আর আইরির ডাল। বিছানায় শুয়ে আছি। এমন সময় জানালার কাছে জামরুল গাছটার কাছে দেখলাম তাকে। বেশ স্পষ্টতই চিনলাম সে আর কেউ নয়, আমাদের বুধন। একবার ভাবলাম জ্বরের ঘোরে হয়তো ভুল দেখছি। ভালো করে চোখ রোগড়ে চেয়ে দেখি, না,
সে বুধন ছাড়া আর কেউ নয়। এরপর যা ঘটল তা ভাবলে আজও আমার গা শিউরে ওঠে। খুব মনে আছে, যেদিন সে মারা যায় সেদিন তার গায়ে ছিল সস্তার ছিটের কালো হলুদ শার্ট আর কালো প্যান্ট। না, আমার এতটা ভুল হবার কথা না। কি ডাকছে আমায়? না, এ আমার মনের ভুল নয়। ওই যে আবার ডাকছে, পরিষ্কার শুনলাম। সে বলছে, মাস্টার বাবু, আমাকে 2টি বিস্কুট দে না, কতদিন কিছু খাই নাই, আমাকে টিফিন দিবি না মাস্টার বাবু? আমার শিরটা দিয়ে হিম শীতল স্রোত হয়ে গেল। যুক্তিবাদী মন্তব্য রণে ভঙ্গ দিয়েছে। জ্ঞান হারাবার আগে মনে হলো একটা বাচ্চা ছেলে খিলখিলা হাসি শুনলাম। যখন আমার চেতনা ফিরে পেলাম তখন দেখি তুলি পাশে বসে কাঁদছে। ওকে বললাম, তুমি কিছু শুনতে পাওনি? সে হ্যাঁ সূচক মাথা নেড়ে আমায় বলল, বাবু, এই চাকরি ছেড়ে দে বাবু, এই চাকরি ছেড়ে দে বাবু। তার বলবার প্রয়োজন ছিল না। আমি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়ে কিছুদিনের মধ্যেই দেশে ফিরে এলাম। আমার গল্পের শেষ এখানেই, তবে কিছু স্মৃতি এমন যা কখনোই ভোলা যায় না। শুনছিলেন স্যাটারডে সাসপেন্স। আজকের গল্প বিস্কুট। রচনা মনোজ কুমার সরকার। গল্পে কণ্ঠ দিয়েছেন মনোজ, আশাকুল, রাজু, ফাল্গুনী, সপ্তদীপা এবং রাতুল। গল্পের সাউন্ড ডিজাইনিং আশাকুল। স্যাটারডে সাসপেন্স প্রতি শনিবার রাত 10টায় শুনতে ভুলবেন না।